ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্টারেস্টিংলি রাকিব ভাই এবং ঝঙ্কার ভাইও কিন্তু আমার কোচিং ক্লায়েন্ট। সো প্রোগ্রামিং হিরো অ্যাকচুয়ালি এট দ্য কোর কিরকম একটা প্রতিষ্ঠান, ও ভাইরা আসলে কি চিন্তা করেন, তারা আসলে মিনিংকে কিভাবে দেখেন, সেটা নিয়ে আমার মোটামুটি অন্য সবার চেয়ে ইনডেপথ কিছু ধারণা আছে। সো আমি আসলে ভাই যেমন সবাইকে পছন্দ করেন, তেমনি আমিও সব কোচিং ক্লায়েন্টদের প্রতিষ্ঠান পছন্দ করি, বাট প্রোগ্রামিং হিরোকে একটু আলাদাভাবে পছন্দ করি। তো আজকে এই প্রোগ্রামে আসতে পেরে বেশ ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। সো রাকিব ভাই যখন আমাকে বললেন যে এখানে একটু কথা বলতে হবে, ভাই বললেন যে, আমি জিজ্ঞেস করলাম টপিক কি, উনি বললেন যে হাউ টু লিভ আ মিনিংফুল লাইফ। সো কোচদের অভ্যাস হচ্ছে কোশ্চেন করা, কন্টিনিউয়াসলি কোশ্চেন করা, কোশ্চেনের থ্রুতে মানুষের কাছ থেকে মিনিংফুল আনসার বের করে আনা, যে আনসার তাকে নেভিগেট করতে হেল্প করে যে সে আসলে কি চাচ্ছে। সো আমি অবভিয়াসলি অভ্যাসবশত শুরুতেই কোশ্চেন করলাম যে যারা শুনতে চাইবে তারা কেন মনে করবে যে মিনিংফুল লাইফ লিড করা ইম্পর্টেন্ট। ভাই বলতেছে কিভাবে মিনিংফুল লাইফ লিড করতে, এটা শিখায় দেন। তো আমি শেখানো শুরু করলাম, কিন্তু এখানে কেউ আসলে একমত না আমার সাথে যে মিনিংফুল লাইফ লিড করতেই হবে, তাইলে তো আর হইলো না। সো ফার্স্ট পয়েন্ট যেটা, যে ফার্স্ট কোশ্চেনের আনসার আমরা খুঁজতে চাচ্ছি, যে আমরা আসলে কেন মিনিং দরকার আমাদের। এর আগে রাইসুল ভাই কিন্তু বলে গেলেন একদম শুরু থেকে ওনাদের কোম্পানির একটা মিনিং ছিল বা পারপাস ছিল, সেটা হচ্ছে অনেক বেশি মানুষকে এমপ্লয় করা, রাইট? সো গ্রেট যতগুলো মানুষ আপনারা দেখবেন, যে গ্রেট যতগুলো প্রতিষ্ঠান আপনারা দেখবেন, তাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন স্পেসিফিক্যালি যে আপনার কাজের মিনিং কি, আপনি যা করেন সেটা কেন করেন, দেখবেন তারা বলতে পারছে তাদের মিনিংটা কি। কিন্তু সাধারণ মানুষ যারা, কিংবা কম্পারেটিভলি যারা একটু ফেল করেছে বেশি, তাদেরকে জিজ্ঞেস করলে দেখবেন কোনো ক্লিয়ার আনসার আসছে না। এবং ইন্টারেস্টিংলি মিনিং কিন্তু সবকিছুকে ড্রাইভ করে। বাট আমরা একটা ছোট্ট প্রশ্ন দিয়ে শুরু করবো, একটা মেন্টাল এক্সপেরিমেন্ট। এক্সপেরিমেন্টটা হচ্ছে, ধরুন আপনি এই বিল্ডিংটাতে আছেন, 10 ফিট দূরে ওই বিল্ডিংটা, আর আমি আপনাকে একটা 12 ফিট লম্বা তক্তা দিব যেটা মাত্র 5 ফিট চওড়া, এবং আমি আপনাদেরকে বলবো যে ভাই একটু কষ্ট করে এই বিল্ডিংটা থেকে ওই বিল্ডিং এর ছাদে যান। সো 10 ফিট কিন্তু কম জায়গা না, সো ডেফিনেটলি পড়ে যাওয়ার রিস্ক আছে, আর 10 তলা বিল্ডিং পড়লে কিন্তু আর বাঁচার চান্স খুব কম। সো এইরকম একটা রিস্ক আমি কেন নিব? আপনি ফার্স্ট কোশ্চেন করবেন যে ভাই কেন যাব। সো কেন যাবেন যখন আপনি কোশ্চেন করছেন, তার মানে আপনি মিনিং খুঁজছেন এই কাজটা। তো আমি আপনাকে বললাম যে ভাই আপনাকে আমি 1,000 টাকা দিব, আপনি যান। তো ধরেন আপনি 1,000 টাকা আপনার কাছে তো ইম্পর্টেন্ট না আপনার লাইফের চাইতে, কিন্তু পাড়ার মোড়ের একটা ছেলেকে যদি আমি বলতাম, সে হয়তো এই 1,000 টাকার জন্য চলে যেত, কিন্তু আপনি যাচ্ছেন না, কারণ আপনার কাছে মিনিং একটু ডিফারেন্ট, এবং আপনার লাইফের যে ভ্যালু, এই ভ্যালু সিস্টেম ডিফারেন্ট। এখন আমি যদি আপনাকে একটা ডিফারেন্ট সিনারিও দিই, আমি আপনাকে কোনো টাকাই দিব না ভাই, কিন্তু আপনি এই বিল্ডিং এর ছাদে দাঁড়িয়ে আছেন, ওই বিল্ডিং এর ছাদে একটা বাচ্চাকে আপনি দেখতে পাচ্ছেন, এবং আপনি জানেন ওই বিল্ডিং এ আগুন লাগছে, ওই বাচ্চাটাকে আনার মতো কেউ নাই, ইউ আর দ্য অনলি ওয়ান। এবং এই বিল্ডিং থেকে আপনি যদি এই তক্তা দিয়ে না যান, তাহলে ওই বাচ্চাটা ওখানে পুড়ে মারা যাবে। আপনাকে কি আমার 1,000 টাকা দেয়া লাগবে যাওয়ার জন্য? আপনি তো ট্রাই করবেন, রাইট? ট্রাই করবেন। সো কি চেঞ্জ হয়েছে? কাজটা কিন্তু সেম, ওই তক্তাটা দিয়ে ওই পাশে যেতে হবে। চেঞ্জ হয়েছে কি? পারপাসটা, মিনিংটা, রাইট? আপনি একটা ডিফারেন্ট হাই মিনিং অ্যাটাচ করতে পারছেন, তখন আপনি হাই রিস্ক নিতে পারছেন। যখন হাই রিস্ক নিতে পারছেন, আপনি হাই ভ্যালু কাজ করতে পারছেন। আপনাকে যদি আমি পরবর্তীতে জীবনে কখনো জিজ্ঞেস করি, আপনি যদি সাকসেসফুলি বাচ্চাটাকে নিয়ে আসেন, আপনি হয়তো বলবেন আপনার জীবনে করা সবচেয়ে মিনিংফুল কাজগুলোর একটা ছিল ওইটা। এটাই হয় নর্মালি। এবং ইন্টারেস্টিং, আমরা সামনে দেখবো, আমরা কিন্তু আপনাদেরকে কোশ্চেন করেছিলাম, ভাই যখন আমাকে দিয়েছিল যে সেশনটা নিতে হবে, আমি আপনাদেরকে কোশ্চেন করেছিলাম যে আপনাদের কাছে মিনিং কি, এবং সেটার খুব এক্সট্রাঅর্ডিনারি সব আনসার এসেছে। সেই আনসারগুলো আমরা শেয়ার করব, সেখান থেকেও আমরা মিনিং খোঁজার চেষ্টা করবো ইনশাল্লাহ। বাট আমরা নেক্সট কোশ্চেনটা চলে যাই। আপনারা একে চিনেন কেউ? মাইক টাইসন, রাইট? মাইক টাইসন, মোহাম্মদ আলীকে সবাই চিনে, কিন্তু একে কেউ চিনেন? বাস্টার ডগলাস। এই বাস্টার ডগলাসের সাথে মাইক টাইসনের খুব ইন্টারেস্টিং একটা খেলা হয়েছিল 1990 সালে। আহ, ওই ইয়েটা হয়তো আসতেছে না, 1990 হবে আর কি ওটা। তো ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে যে মাইক টাইসন তো তখনকার হেভিওয়েট চ্যাম্পিয়ন, বাট বাস্টার ডগলাস একদম আন্ডারওয়েট। মানে বাংলাদেশের অস্ট্রিয়া খেলা এক সময়, 2001-2 সময় বাংলাদেশ যেরকম ছিল আর অস্ট্রেলিয়া যেরকম ছিল, ওরকম খেলা। তো কোনো চান্সই নাই জেতার। এবং এই হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের এই ম্যাচটা নিয়ে প্রচুর হাইপ উঠলো। এবং ইন্টারেস্টিংলি 7th রাউন্ডে গিয়েই মাইক টাইসন বাস্টার ডগলাসকে নকআউট পাঞ্চ করে ফেলে দিল। এবং মাইক টাইসনের নকআউট পাঞ্চ খাওয়ার পর পৃথিবীর ইতিহাসে এর আগে কেউ উঠে আসে নাই। নকআউট পাঞ্চ খেয়ে নকড আউট হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে, আর উঠে আসে না, হেরে যায়। বাট ইন্টারেস্টিং ব্যাপার যেটা হলো, বাস্টার ডগলাস উঠে আসলো, এবং উঠে আসলো শুধু না, 10ম রাউন্ডে গিয়ে সে উল্টা নকআউট পাঞ্চ করে মাইক টাইসনকে হারায় দিল। এবং বক্সিং হিস্ট্রিতে এইটাকে বলা হয় সবচাইতে বড় আপসেট গুলার একটা, সবচাইতে বড় আপসেট। কারণ কি? কারণ এটা কেউ এক্সপেক্ট করে নাই, কিন্তু ও করে দেখাইছে। এবং ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে, এই যে এটা সেই, ও যখন ওই নকআউট পাঞ্চটা করবে মাইক টাইসনকে, সেই মোমেন্টটা,
এবং যখন ম্যাচটা শেষ হলো, সাংবাদিকরা তাকে গিয়ে জিজ্ঞেস করলো বাস্টার ডগলাসকে যে তুমি এইরকম একটা অসম্ভব কাজ কিভাবে করলা যেটা এর আগে কেউ করে নাই, আর তোমার স্কিল সেট, ক্যাপাসিটি, স্ট্রেংথ সবকিছুই ওর তুলনায় নাথিং, তারপরে তুমি কেমনে পারলা? তখন ও কাঁদতেছিল এবং ও বলল, এই ম্যাচটার শিডিউল যখন দেয়া হয় তখন থেকে আমার মা বলে আসতেছে যে এই ম্যাচটা আমার ছেলে জিতবে। তখন থেকে আমার মা বলে আসতেছে, এবং আমার মা অসুস্থ ছিল, এই ম্যাচের মাত্র 2-3 দিন আগে আমার মা মারা গেছে। সো যখন বাস্টার ডগলাস নকড আউট হয়ে গেল, তখন ওর হাতে দুইটা অপশন ছিল। ওর জন্য পেইনফুল অপশনটা হচ্ছে উঠে আসা, কারণ ওই নকআউট পাঞ্চ খাওয়ার পর ওটা যেই পরিমাণ পাউন্ড অ্যান্ড পাওয়ার থাকে, এরপর উঠে আসা প্রচন্ড পেইনফুল কাজ। বাট তার চেয়ে বড় পেইন তার লাইফে ছিল তার মাকে, তার মায়ের যে শেষ ইচ্ছাটা সেটা পূরণ করতে না দেওয়া বা পূরণ হতে না দেখা। প্লেজারের দিক থেকে চিন্তা করেন, উঠে আসাটা খুব কষ্টের, কিন্তু ওর মাকে সে যদি খুশি করতে পারে, মা যদি, তার যদি ধারণা থাকে যে মা দেখবে যে মায়ের লাস্ট আশাটা পূরণ হয়েছে, তাহলে সে যে আনন্দটা পাবে ওটা অনেক বেশি আনন্দের বিষয়। এবং সাধারণ সময় অন্য বক্সাররা জাস্ট নর্মাল একটা ম্যাচ জেতার আনন্দের জন্য কাজ করে, আর ওই সময় সে যেটা করতেছিল তার মায়ের লাস্ট ইচ্ছা পূরণ করার চেষ্টা করতেছিল। সো যখন একটা ডিফারেন্ট মিনিং আছে তার কাজের সাথে, তার এনার্জি ডিফারেন্ট হয়ে যায়। এই কারণে বলা হয়ে থাকে মিনিং হচ্ছে অ্যাকচুয়ালি পাওয়ার হাউস। ভাই যেরকম বলতেছিলেন না যে তার কোম্পানির একটা পারপাস আছে, সেই পারপাসটা অ্যাকচুয়ালি তার অনেক কাজ, অনেক ডিসিশন যেমন ড্রাইভ করে, তেমনি ডাউন টাইমে এনার্জিও দেয় কিন্তু ওই পারপাসটা। সেম ওয়েতে আমরা অ্যাজ এ পার্সন আমাদের আসলে এরকম একটা পাওয়ার হাউস দরকার, এবং ওই মিনিংটা খুঁজে বের করা দরকার, এবং সেটা নিয়ে আসলে আজকে আলাপ, এবং আমরা আসলে এটাই বোঝার চেষ্টা করবো এই মিনিং খুঁজে পায় কিভাবে। সো এটা আমরা কোথায় পাবো? প্রশ্ন তো হচ্ছে, এটা কোনো কিছু আমরা খুঁজছি, ফার্স্ট কাজ হচ্ছে এটা জিজ্ঞেস করা যেটা কোথায় পাওয়া যাবে, তাই না? মজার ব্যাপার হচ্ছে আপনারা নিজেরাই বলে দিচ্ছেন যেটা কোথায় পাওয়া যাবে। মানে কোচদের কাজ কি জানেন? কোচদের কাজ হচ্ছে ক্লায়েন্ট নিজে সব উত্তর জানে, সে তার লাইফে কোনটা বেস্ট হবে তার জন্য তারা সব জানে, কিন্তু সে উত্তরটা বের করে আনতে পারে নাই। তো কোচের কন্টিনিউসলি কোশ্চেন করতে থাকে, তখন ক্লায়েন্ট নিজ থেকেই বলে যে আমি জানি এটা এটা করতে হবে, তখন কোচ তাকে সেটা করতে হেল্প করে। তো আমি যেটা করেছিলাম 2-3 দিন আগে, আমি আপনাদেরকে দুটো প্রশ্ন করেছিলাম। আপনি আপনার লাইফে করেছেন এরকম মোস্ট সিগনিফিকেন্ট 3টা কাজের কথা বলতে বলছিলাম, যেটা আপনার কাছে মিনিংফুল মনে হয়। আর বলেছিলাম আপনি অন্য কাউকে করতে দেখেছেন এরকম 3টা মিনিংফুল কাজের কথা বলতে। এবং এই ফর্মটা যারা ফিল আপ করেছেন এক্সট্রাঅর্ডিনারি কিছু উত্তর আছে, যেমন দেখেন। এবং উত্তরগুলো শুধু এক্সট্রাঅর্ডিনারি তা না, উত্তরগুলোর মধ্যে ক্লু আছে যে ইন জেনারেল আমরা আসলে মিনিং কোত্থেকে খুঁজে পাই। যেমন একজন বলছেন দুর্ঘটনায় মানুষকে সাহায্য করা তার কাছে ইম্পর্টেন্ট কাজ মনে হয়েছে, মিনিংফুল কাজ। অনাথ ছেলে মেয়েদেরকে সাহায্য করা, পশু পাখিকে সাহায্য করা, সেটা করছে বা অন্য কাউকে করতে দেখছে। একজন বলছেন নিয়মিত নিজের টাকা খরচ করে রক্ত দিই, একবার জরুরি রক্তের প্রয়োজনে রাত 2টায় এক বিভাগ থেকে অন্য বিভাগে গিয়েছিলাম, এই কাজটা আমাকে, আমার অন্তরকে অনেক প্রশান্ত করে। তো মানে এখানে সাকসেসের কি আছে? মানে এখানে তো নিজের জন্য পাওয়ার কিছু নাই, প্রত্যেকে বলতেছেন যে অন্য কারোর জন্য কিছু করার কথা। প্যাটার্নটা লক্ষ্য করেন, প্রতি রোজার ঈদে আমরা বন্ধুরা মিলে এলাকার স্বল্প ও নিম্ন আয়ের মানুষদের বাজার ও প্রয়োজনীয় সামগ্রী দিয়ে থাকি, এটা তার কাছে মিনিংফুল কাজ। আমি একটা প্রশ্ন করেছিলাম যে কেউ ভ্যালুয়েবল কাজ করেছে মিনিংফুল, সেরকম কিছু এক্সাম্পল দিতে। তারা কেউ কেউ বলছেন আমার শিক্ষক যিনি আমাকে বুঝতে শিখিয়েছেন আমি পারবো এবং সবসময় পাশে ছিলেন, আজকে এত বছর পর এসে তার মনে হচ্ছে সে জীবনে মিনিংফুল কাজ করতে দেখেছে তার শিক্ষককে, যে তাকে বুঝতে শিখিয়েছে যে সে কিছু করতে পারবে। একজন লিখছেন আসুন্না ফাউন্ডেশনের কার্যক্রম, এটাও ডেফিনেটলি মানুষ কেন্দ্রিক, অন্য মানুষকে হেল্প করা টাইপের। এইটা হচ্ছে আমার কাছে সবচেয়ে সিগনিফিকেন্ট মনে হয়েছে। এটার মধ্যে অনেকগুলো ক্লু, অনেকগুলো, আমরা কিন্তু প্রশ্নের উত্তরে ক্লু খুঁজি সবসময়। একবার স্কুল ছুটির পর বাজারে আমাদের গ্রামের এক আঙ্কেল হুইল চেয়ারে করে বাড়ির উদ্দেশ্যে যাওয়ার চেষ্টা করছিলেন। তিনি একা ছিলেন এবং যেতে পারছিলেন না। আমি তাকে বাড়ি নিয়ে যাই হুইল চেয়ার ঠেলে। ইম্পর্টেন্ট পার্টটা দেখেন, তখন সবাই আমার দিকে এমন ভাবে তাকাচ্ছিল যেন আমি আর আঙ্কেল কোনো ভিক্ষুক আর তিনি আমার পরিবারের কেউ। এইটা তো একটা হিউমিলিয়েটিং এক্সপিরিয়েন্স। মানে আমাকে রাস্তায় কেউ ভিক্ষুক ভাবছে, এটা আমি কি এসে খুব গর্ব সহকারে আপনাকে বলবো ভাই আমার চেহারা বেশভূষা দেখে মনে হয়েছে এটা একটা, মানে আমাকে ভিক্ষুক ভাবছে মানুষ। বাট উনি বলতেছেন যখন উনি নিজের মেমোরি থেকে খুঁজে বের করার চেষ্টা করছেন যে লাইফে করা সবচেয়ে মিনিংফুল কাজ কোনটা, তার এই দিনটার কথা মনে হয়েছে। প্যাটার্নটা রিকগনাইজ করার ট্রাই করেন যে আমরা অন্য কারো জন্য যখন কিছু করতেছি নিজের চাইতে গ্রেটার কিছুর জন্য, কেউ কিন্তু বলে না যে প্রথম চাকরি যেদিন পাইছি, কেউ কিন্তু বলে না প্রথম বেতন যেদিন পাইছি, কেউ কিন্তু বলে না অনেক টাকা যেদিন আর্ন করতে পারছে, কেউ বলে না। সবাই বলতেছে যে যখন সে অন্য কারো উপকার করছে, কিংবা যখন অন্য কাউকে দেখেছে যে সে অন্য কারো উপকার করছে, সেই সময়টা তার মিনিংফুল মনে হয়েছে। সো আমরা আসলে কিসের জন্য স্ট্যান্ড ফর করছি, কিসের জন্য দাঁড়াচ্ছি, কিসের জন্য এফোর্ট দিচ্ছি, কিসের জন্য স্যাক্রিফাইস করতে চাচ্ছি? হিউমিলিয়েশন হতে পারে, টাইম হতে পারে, মানি হতে পারে। আমি যখন কোনো কিছুর জন্য ট্রুলি স্যাক্রিফাইস করি, কোনো কিছুর জন্য দাঁড়াই, ওইটা আমাকে মিনিং দেয়। যেমন ট্রেন স্টেশন হচ্ছে
এমপ্লয়মেন্ট সৃষ্টি করার জন্য দাঁড়াচ্ছে। এইটা ব্রেন স্টেশনের কোর একটা পাওয়ার হাউস হয়ে যাবে। আমি যে কোম্পানিগুলোর সাথে কাজ করি, প্রত্যেকটা কোম্পানি দেখা যায় তাদের কোর কোনো একটা ভিশন ছিল একদম শুরু থেকে, প্রত্যেকটা এন্টারপ্রেনারের, প্রত্যেকটা সাকসেসফুল পার্সনের যে ভিশন থেকে কোম্পানি দাঁড়িয়েছে। এবং ইন্টারেস্টিংলি প্রত্যেকটা মানুষের এরকম ভিশন থাকে, সাকসেসফুল মানুষদের। সেরকম কিছু এক্সাম্পল দিব। তার আগে, ও আচ্ছা, আমার একটা রিসার্চ ছিল রিসেন্টলি, আমি সাইকোলজিতে একটা মাস্টার্স করছি। আমি তো আমার আইডেন্টিটি বা পরিচয় আসলে অত ডিটেইলে বলিনি। আমার আসলে ব্যাকগ্রাউন্ড ছিল ইকোনমিক্সে, এইখানে যেহেতু চলে আসলে একটু বলি। ঢাকা ইউনিভার্সিটি ইকোনমিক্সে পড়েছিলাম আমি, আর সাইকোলজিতে ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স করেছি। এবং মাস্টার্সের থিসিসের পার্ট হিসেবে আমি জাস্ট, আমার যেহেতু ফিল্ড এটা, আমি একটা রিসার্চ করেছিলাম যে মানুষকে আসলে কিসে হ্যাপি করে। জাস্ট একটা সিম্পল কোশ্চেন যে হোয়াট মেক্স ইউ হ্যাপি। তো 1,000 জনের বেশি মানুষ আনসার করেছে। এবং ইন্টারেস্টিংলি সবচেয়ে বেশি কোনটা এসেছে জানেন? মানে আমাদের লিটারেচার রিভিউ বলছিল যে হয়তো টাকা আসতে পারে, সাকসেস আসতে পারে, বাট টপ র্যাঙ্কিং ফ্যাক্টর ছিল ফ্যামিলি। সেকেন্ড সেকেন্ড টপ র্যাঙ্কিং ছিল হচ্ছে ফ্রেন্ডস। আর থার্ড হচ্ছে স্পিরিচুয়ালিটি। এবং এটা বাংলাদেশি ইয়থের মধ্যে, বাংলাদেশি জেনজি এবং হচ্ছে মিলেনিয়ালস যারা, তাদের মধ্যে। এবং কন্টিনিউয়াসলি রিপিটেডলি আমরা এই প্যাটার্নটা ইমার্জ করতে দেখছি। এবং পরে যখন আমি আরো লিটারেচার রিভিউ করলাম, আরো রিসার্চ দেখলাম শুধু শুধু সাউথ এশিয়া না, আফ্রিকাতে, ইউরোপে, সব জায়গাতেই সাধারণ মানুষ আমরা অনেক বেশি মোটিভেটেড বাই ক্যাপিটালিস্টিক যে গেইন, কিংবা হচ্ছে আমরা কনজিউম করতেছি অনেক, আমরা মনে করি ওটা হ্যাপিনেস। কিন্তু ডিপ ইনসাইড মানুষকে যখন জিজ্ঞেস করা হচ্ছে সে আসলে কি সে হ্যাপি ফিল করে, কিসে সে মিনিং খুঁজে পায়, সে কিন্তু কন্টিনিউয়াসলি বলতেছে সে যখন অন্যের জন্য কিছু করতে পারে, কিংবা সে যখন কানেক্টেড ফিল করে। প্যাটার্নটা দেখেন, বাস্টার ডগলাস নিজের ফ্যামিলির জন্য করছিল। আপনারা যে উত্তরগুলো দিয়েছেন সেখানে কারো না কারোর জন্য কিছু করার কথা ছিল। সো ওখান থেকে একটা ইম্পর্টেন্ট জায়গা, আমরা যখন কোনো নিজের চেয়ে বড় কিছুর জন্য দাঁড়াই তখন আমরা মিনিং খুঁজে পাই। আরেকটা ইম্পর্টেন্ট পার্ট আছে, আমরা যখন কোনো কিছুর বিরুদ্ধে দাঁড়াই, কোনো কিছুর বিরুদ্ধে যখন আমরা দাঁড়াই তখন আমরা মিনিং খুঁজে পাই, সেটা আমাদেরকে মিনিং দিতে পারে। এটা একটা এক্সাম্পল আপনাকে দিই। এখানে আপনি একটা ছেলেকে দেখতে পাচ্ছেন এবং আমি পাশে বসা, ওর নাম শিহান। এটা 5 আগস্টের 2 দিন পরের ঘটনা, 7 আগস্ট বা 6 আগস্ট। তখন তো দেশের সিচুয়েশন অনেক ডিফিকাল্ট ছিল, বাট এত এত মানুষ আহত, এত এত মানুষ নিহত, আমরা আসলে প্র্যাকটিক্যালি তো দেখার সুযোগ ছিল, প্লাস শেষেও দেখতে চাচ্ছিলাম কি হচ্ছে আসলে। তো এইটা সলিমুল্লাহ মেডিকেলের একটা বেড। এবং এই ছেলেটার বয়স ক্লাস 11-এ পড়ে আর কি, ও কলেজে পড়ে। ও বাবা মার সাথে মিথ্যা কথা বলে ঢাকায় চলে আসছে 5 আগস্টে। এবং যাত্রাবাড়ি থানার সামনে একটা ম্যাসাকার হলো না, অনেকে হয়তো ভিডিওটা দেখেছেন, ওইটার একজন সার্ভাইভার সে। ও যখন আমার কাছে স্টেপ বাই স্টেপ এক্সপ্লেইন করলো যে আসলে কি কিসের ভিতর দিয়ে গেছে, যেমন আমি কখনো জানতাম না যে বুকে যদি বুলেট ঢুকে যায় ফার্স্ট জিনিস যেটা হয়, মুভিতে এটা দেখায় না কখনো, ফার্স্ট জিনিস যেটা হয় লাংস কলাপস করে। লাংস তো বেলুনের মতো, তো লাংস কলাপস করলে মানুষ কিন্তু আর ব্রিদিং করতে পারে না। ও বলতেছিল ওর লাস্ট মোমেন্ট গুলোতে, লাস্ট মোমেন্ট ঠিক আসলে মানে যতক্ষণ হসপিটালে নিয়ে আসছে, কিন্তু ওর চারপাশে অনেককে দেখছে লাস্ট মোমেন্ট পার করতে, ও চোখের সামনে দেখছে। এবং সবাই যেটা করতেছিল, আহত মারা যাবে বুঝতে পারছে, তারা ফ্যামিলিকে ফোন দিচ্ছে, ফোন বের করে। আর ও অনেক চেষ্টা করছিল, ওর ফোন বাম পকেটে ছিল, ওর গুলিও বাম পকেটে লেগেছে, বাম বুকে লেগেছে। সো ও কোনোভাবেই মোবাইলটা বের করতে পারছিল না। এবং ওর লাস্ট যে থটটা ছিল জ্ঞান হারানোর আগে, সেটা হচ্ছে আমি মার সাথে লাস্ট কথা বলতে পারলাম না। ওকে আমি জিজ্ঞেস করলাম তুমি আসছো কেন? তখন আমি আসলে আরেকটা আনসার পাইছি। ও বলছে আমার ভাইরে মারলো কেন, আমার আবু সাইদ ভাইরে মারলো কেন। এটা হচ্ছে তার একমাত্র কোশ্চেন, আর কোনো কিছু তাকে ইনস্টিগেট করে নাই। এই যে অপারেশনটা, সেই অপারেশনটা সে সহ্য করতে পারে নাই, সেটা এগেইনস্টে দাঁড়াইছে। এবং দেখেন, লাইফে মানুষ সবচেয়ে বেশি প্রাইস কি পে করতে পারে? লাইফ। লাইফটাই তো সবচেয়ে দামি জিনিস আমাদের, সেটা সে দিয়ে দিতে রাজি হয়ে যাচ্ছে। অ্যান্ড সে এরপর সে বললো যে আমার যদি দেশের জন্য আবার দরকার হয় আমি আবার আসবো। তো ইন্টারেস্টিংলি ওর কিন্তু ডান হাতের এই আঙুলটা চলে গেছে, মানে মধ্যমাটা। ও আর কোনোদিন লিখতে পারবে না, কলেজের একটা স্টুডেন্ট। বাট ওর কমিটমেন্ট হচ্ছে আবার যদি কখনো লাগে দেশের জন্য, কিন্তু দেশের জন্য বলতেছে, ও কিন্তু পলিটিক্স বুঝে না, কে কি করছে এত ক্যালকুলেশনও বুঝে না, বরিশালের একটা ছেলে। ও শুধু বুঝেছে ও অপারেশন সহ্য করতে পারে নাই, আর ও দেশের জন্য কিছু করবে। তার মানে নিজের যে বিগার কিছুর জন্য যখন মানুষ দাঁড়ায়, আরেকটা হচ্ছে বিগার কিছু যখন কেউ ধ্বংস করছে সেটার এগেনস্টে যখন মানুষ প্রোটেক্ট করতে দাঁড়ায়, তখন মানুষ হাইয়েস্ট লেভেল অফ মিনিং খুঁজে পায়, হাইয়েস্ট লেভেলের পারপাস সে পায়, এবং সেটার জন্য স্যাক্রিফাইস সে করতে চায়। এখন আপনার আমার লাইফে যে কাজগুলো আমরা করছি, সেই কাজগুলো কতটুকু এরকম মিনিং আমরা খুঁজে পাচ্ছি, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং সেটা যদি আমি পাই, তাহলে কিন্তু আমি ওই বাচ্চা স্যাক্রিফাইস করতে পারবো। মানে সবচেয়ে বিগেস্ট ব্লো আসবে, লস হবে ব্যবসায়, অনেক চাকরি চলে যাবে, কিন্তু কিছু আসবে যাবে না আমার, আমি আবার ফাইট ব্যাক করতে পারবো, কারণ আমার পারপাসটা স্ট্রং। আমরা বেশিরভাগ মানুষ জানি জিনিসটা যেভাবে কাজ করে, কারণ আমি যতবারই সার্ভে করতে যাই, পার্সোনালি কোচ করতে যাই, আমি দেখি সবাই এটা জানে। তাহলে আমরা ডিস্ট্রাক্টেড হই কিভাবে? তাহলে আমরা মিনিংফুল লাইফ লিড করতে পারি না কেন? আমাদের কেন জিজ্ঞেস করতে হয় মিনিংফুল লাইফ কিভাবে লিড করতে হয়?
আপনাদেরকে আমি এখন জাস্ট একটা কুইজ দেই। আপনাদের ফিল্ডে, যেহেতু আপনারা সবাই প্রোগ্রামার এবং টেক ওয়ার্ল্ডে মোস্ট সাকসেসফুল, আপনারা যদি 3জন মানুষের কথা বলেন গত 100-150 বছরে, মোস্ট সাকসেসফুল 3টা কোম্পানি, মোস্ট সাকসেসফুল 3জন মানুষ, কোন 3জনের নাম আপনাদের মাথায় আসে? আপনারা একটু মাথায় রেখে দেন, আমি 3জনকে দেখাই, দেখেন মিলে যায় কিনা। মিলে? সবার মিলে যাচ্ছে না? ওনাদের ক্যাপ মানে প্রফেশনাল যে সাকসেস এবং ওয়ার্ল্ড ওয়াইড ইম্প্যাক্ট, সেটা নিয়ে আমার কোনো কোশ্চেন নাই, সেটা নিয়ে আমি কোনো আলাপও তুলবো না। কিন্তু ইস্যুটা কোথায় হচ্ছে, মানে ডিস্ট্রাক্টেড আমরা কিভাবে হচ্ছে, সেটার একটা ক্লু এখানে আছে। আমাদের মাথায় সাকসেসফুল হিসেবে এই মানুষগুলো আছে, কিন্তু আমাদের আবার যে মিনিং এর সংজ্ঞা, সেখানে আমরা 1 নম্বরে রাখছি ফ্যামিলি, সেখানে আমরা রাখছি কন্ট্রিবিউশন। এই 3জনের ফ্যামিলির দিকে যদি আমি তাকাই, খুব ইন্টারেস্টিং প্যাটার্ন পাবেন। ওর মোট 4বার ডিভোর্স হয়েছে। ওর রিসেন্টলি ডিভোর্স হলো বিল গেটসের 27 বছর পর। এবং সেই ডিভোর্সের রিজন কি ছিল? মেলিন্ডা গেটস বলছে যে জেফ্রি জেফ্রি এপস্টেইনের সাথে ওর অনেকবার মেলামেশা ছিল। জেফ্রি এপস্টেইনকে সবাই আসলে প্রচন্ড ঘৃণা করে, যে রিসেন্টলি প্রিজনে, আপনারা সার্চ করে দেখেন, জেফ্রি এপস্টেইনের পুরো ঘটনাটাই খুব বিভৎস। বিকৃত একটা মানুষ, এবং বিকৃত মানুষদেরকে নিয়েই তার চলাফেরা। সেরকম একটা বিকৃত মানুষের সাথে ওর সম্পর্ক আছে, এইটাই মেলিন্ডা গেটস মেনে নিতে পারে নাই। এবং যখন ওর ডিভোর্স হয়, আর লাস্ট যখন হচ্ছে অফিস ছেড়ে দেয় মাইক্রোসফট, বিল গেটস, তখনও কিন্তু তার বিরুদ্ধে ইন্টারনাল একটা অডিট চলতেছিল। সেই অডিটের টপিক ছিল হচ্ছে একজন সহকর্মীর সাথে রিলেশন। দে ওয়ার নেভার হ্যাপি। এটা হচ্ছে বেসিক বেস লাইন, দে ওয়ার নেভার হ্যাপি। এবং ব্যালেন্সড না, মানে আমরা যে অর্থে মিনিং বুঝি, সেই অর্থে মিনিংফুল লাইফ তারা লিড করে নাই। স্টিভ জবসের মেয়ে যে লিসা, সেই লিসাকে ও দিনের পর দিন, মানে বহু বছর, ও কখনো স্বীকার করে নাই, কারণ বিয়ে তো হয় নাই, মেয়ে হয়েছে, সেই মেয়েকে ও কখনো স্বীকার করে নাই, এবং লিগালি ও কন্টিনিউসলি ফাইট করে গেছে। এবং ওর সেই গার্লফ্রেন্ড এবং মেয়েকে ও কখনো খরচ দিত না, এই জন্য ওরা খুব মেজারেবল লাইফ লিড করছে। অনেক বছর পরে এসে ডিএনএ টেস্ট করে যখন প্রমাণ হয় যে ওর মেয়ে ওইটা, তারপর ও স্বীকার করতে বাধ্য হয়, কিন্তু মেয়ের সাথে ওর রিলেশন কখনো ঠিক হয় নাই। এবং সেটার একটা ইম্প্যাক্ট ওর পার্সোনাল লাইফে ছিল, ওর যে রিয়েল বিয়ে সেটাতে ছিল। সো এই মানুষগুলো তো আমাদের কাছে সাকসেসের সংজ্ঞায়ন, কিন্তু আমি তাদের লাইফে মিনিং দেখতে পাচ্ছি না। তো যখন আমার এই সংজ্ঞায়নের সাথে আমার যে স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ডের সাথে আমার যে ইন্টারনাল চাওয়া, সেটা মিলছে না, তখনই আসলে ডিসক্রিপেন্সিটা তৈরি হয়। তখনই আমরা এমন জিনিসের পেছনে দৌড়াই যেটা আসলে আমাদেরকে, যেটা আমরা চাই সেটা দিতে পারছে না। এই সচেতনতাটা দরকার। আরো কয়েকটা একটু এক্সাম্পল দেখি। এটা কোন ছবি, নাম বলতে পারবেন কেউ? স্টারি নাইট কার আঁকা? ভ্যান গগের মতো সাকসেসফুল বা ইম্প্যাক্টফুল, মানে এক দেখায় এরকম ছবি চিনে ফেলবেন, এরকম ছবি কিন্তু মোনালিসা আর স্টারি নাইট ছাড়া খুব কম আছে। ভ্যান গগ যে আত্মহত্যা করছিল, এটা কি জানেন? সুইসাইড করছিল কিন্তু। কার লেখা বই? ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, আর্নেস্ট হেমিংওয়ে, অন্যতম ফেমাস একজন রাইটার, সুইসাইড করছে। চিনেন? রবিন উইলিয়ামস, খুব বিউটিফুল সব ফিল গুড টাইপের মুভি করতো, সুইসাইড করে মারা গেছে। সো আপাত দৃষ্টিতে আমরা যাদেরকে দেখছি ফেম, টাকা, সাকসেস সবকিছুতে খুবই টপ লেভেলে, তাদের খুব কম মানুষের মাঝে আমরা হ্যাপিনেস খুঁজে পাচ্ছি, মিনিং খুঁজে পাচ্ছি। তাহলে হইতে পারে কি আমাদের স্ট্যান্ডার্ড গুলো একটু উল্টাপাল্টা হয়ে গেছে, কারণ তারা এই সাকসেস অ্যাচিভ করতে গিয়ে এমন সব কিছু করেছে, যেটা করতে গিয়ে তাদের ট্রু যে মিনিংফুল লাইফ, সেটা মিসম্যাচ হয়ে গেছে। আমরা সবাই কিন্তু আসলে জাগল করতেছি অনেক টাইপের বল, আমাদের প্রফেশনাল লাইফ, পার্সোনাল লাইফ, ফ্যামিলি, হেলথ, স্পিরিচুয়াল হেলথ, ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ। এগুলো যদি আপনি এক একটা বল চিন্তা করেন, সবগুলো বল আপনি একসাথে মনোযোগ দিতে পারবেন না। আমরা কাইন্ড অফ জাগল করতেছি কন্টিনিউয়াসলি। ইস্যু হচ্ছে এর মধ্যে কিছু বল আছে যেগুলো কাছের বল, এগুলো পড়ে গেলে ভাঙলে ঠিক করা যায় না। যেমন ফ্যামিলি যদি একবার ব্রোকেন হয়, একবার যদি ভাঙনটা ধরে যায়, এরপর টেকানো খুব কঠিন। বডিতে, মেন্টাল হেলথে ভাঙন যখন ধরে, টেকানো খুব কঠিন। কিন্তু আমাদেরকে তো কোর ফোকাস দিতে বলা হয়েছে প্রফেশনাল লাইফে, প্রফেশনাল যে বলটা ওটার উপর। তো বেশি সময় আমরা এটা হাতে রাখি, অন্যগুলো উপরে ছুঁড়ে মারি, নিচে পড়ার সময় আর ধরি না, পড়ে যায়, ভেঙে যায়, দেন এরকম অবস্থা হয় কন্টিনিউয়াস। সো মেইন কোশ্চেন বা মেইন আনসার যেটা, সেটা হচ্ছে এই কথাটা, রিমেম্বার, ডু নট লুজ এন্ডস ফর দ্য মিনস। আপনি যে সাকসেস চাচ্ছেন, সেটা টাকা, ফেম, পাওয়ার যেটাই হোক, সেটাতেই আসলে ইন দি এন্ড ডিপলি চিন্তা করলে দেখবেন আপনি আসলে কারোর জন্য কিছু করতে চাচ্ছেন। সেই কিছু করাটার জন্য যে জিনিসটা আপনি খুঁজতেছেন, সেটা খুঁজতে গিয়ে ওইটা হারায় ফেলেন না। এটা হচ্ছে বেসিক আইডিয়া। সো একটু দ্রুত আগাই আমরা। এটা একটা ইম্পর্টেন্ট কেস স্টাডি, আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয়। ওনার নাম আপনারা শুনছেন কিনা জানি না, সবাই তো নীল আর্মস্ট্রং এর নাম জানেন, চাঁদের বুকে পা রাখা প্রথম মানুষ। আর বাজ অলড্রিন হচ্ছে সেকেন্ড মানুষ। বাজ অলড্রিন
ফিরে আসার পর চাপ থেকে 30 বছর টানা সে হচ্ছে নাসাতে ছিল, সায়েন্টিস্ট ছিল, অ্যাস্ট্রোনমার ছিল। ফিরে আসার পর তার হচ্ছে খুব গভীর ডিপ্রেশন এবং এই অ্যালকোহল অ্যাডিকশন, এবং লম্বা সময় মৃত্যুর আগ পর্যন্ত এরকম অ্যাডিক্টেড ছিল। তাকে যখন জিজ্ঞেস করা হতো যে ভাই কি হয়েছে তোমার, মানে তুমি এত সাকসেসফুল, সারা পৃথিবীতে তখন টক দিয়ে বেড়াতো, প্রথম যখন আসছে, পৃথিবীর সবচেয়ে ফেমাস পার্সনদের একজন। সে বলছিল যে 30 বছর ধরে আমি একটা লক্ষ্যে কাজ করছি, লক্ষ্যটা হচ্ছে আমার চাঁদে যেতে হবে, কিন্তু আসার পর আমি আর খুঁজে পাচ্ছি না কিছু, আমি বুঝতে পারছি না এখন কি করব। এবং এই যে বুঝতে না পারা, এই যে পারপাস খুঁজে না পাওয়া, এইটা আমাকে এই ডাউন দ্য র্যাবিট হোল ঢুকে দিচ্ছে। তো এই পয়েন্টের ইম্পর্টেন্সটা এখানেই যে আপনি ধরেন আপনি স্ট্যান্ড ফর বা স্ট্যান্ড অ্যাগেনস্ট কিছু একটা খুঁজে বের করলেন, ধরেন ফ্যামিলি, কিংবা হচ্ছে টাকা পয়সা লাগবে, এখন ফ্যামিলির খুব সমস্যা, বিজনেস দাঁড় করাতে হবে, ইত্যাদি ইত্যাদি। একটা সময় পর আমি সাকসেসফুল পার্সনদের সাথে কাজ করতে করতে আমি বুঝতে পেরেছি যে একটা সময়ের পর ওই কোটি কোটি টাকা আসলে কিছু মিন করে না। কারণ বেসিক নিড যখন ফিল আপ হয়ে যাবে, আপনার বেসিক যে আপনি মিনিং গুলো সেট করছেন ওগুলো ফিল আপ হয়ে যাবে, তারপর দেখবেন আর কিছু মিন করতেছে না। যেমন বুয়েট মেডিকেলে ভর্তি হওয়ার জন্য জীবন দিয়ে দেয় না, 20-22 বছর কাজ করে, পড়াশোনা করে, তারপর গিয়ে আমি তো মেডিকেলের বুয়েটের ঢাকা ইউনিভার্সিটির প্রচুর ছেলে মেয়ে দেখে আত্মহত্যা করছে এখন। তো ওরা তো বাংলাদেশের টপার, টপ 1-2%, ওরা কেন সুইসাইড করে? আমাদের এক ভাই ছিলেন বুয়েটেরই ভাই, মেহেদি ভাইকে আপনি হয়তো চিনেন, মাহাদি ভাই। মাহাদি ভাই একটা এক্সপেরিমেন্ট করেছিল বুয়েট ঢাকা ইউনিভার্সিটির মেডিকেল স্টুডেন্টদের শুধু, যে ডিপ্রেশনের রেট কিরকম। নর্মাল যে ইয়থরা তাদের চেয়ে এদের ডিপ্রেশন বেশি, কারণ ওরা সাকসেসফুল, কারণ ওরা এতদিন এটার পিছনে দৌড়াইছে এবং ভাবছে এটা পাইলে আমি সাকসেস পাবো, হ্যাপিনেস পাবো। পাওয়ার পর দেখতেছে এটা আর কিছু মিন করতেছে না। এটা একটা ডেঞ্জারাস লুপ, মানে প্রচুর কষ্ট করার পর এখানে গিয়ে মানুষ ওই মিড লাইফ ক্রাইসিসে ঢুকে যায়, স্ক্রিপ্টেড লাইফ শেষ হওয়ার পর। সো এইখানে আসলে ওয়েটা কি, বাঁচার উপায়টা কি? বাঁচার উপায়টা হচ্ছে এমন কিছু টার্গেট সেট করা যেটা আসলে খুব ইজিলি অ্যাচিভ করে ফেলতে পারবেন না। যেমন যারা বিলিভার, ভাই যেমন বলছিলেন কোরআন সোলেস দেয়, কোরআন কেন সোলেস দেয়? মানে আমি যখন এন্ডিং এর পরেও আরো কিছু আছে চিন্তা করি বা চিন্তা করতে পারি, বিশ্বাস করতে পারি, তখন আমার জন্য মিনিংফুল লাইফ লিড করা ইজি হয়ে যায়। আমি সবকিছুর জন্য আল্লাহর সন্তুষ্টি বা আল্লাহর পারপাস বা কিভাবে জান্নাতে যাব ওইটা চিন্তা করে কাজ করতেছি। এই কাজ তো কখনো শেষ হয়ে যাবে না, হুট করে মিনিংলেস হয়ে যাবে না লাইফ। সো এই জন্য এমন বড় কিছু সেট করা যেটা আসলে আপনি অ্যাচিভ করতে পারবেন না, অনেক বড় কিছু মাইলস্টোন থাকবে, কিন্তু মূল যে পারপাস, কোর গ্লোবাল পারপাসটা, সেটা খুব বিশাল হতে হবে। নয়তো এইটা হুট করে অ্যাচিভড হয়ে গিয়ে আপনি দেখবেন যে কি এখন ডিপ্রেস লাগছে, এখন কি করবো বুঝতেছি না। সো আমি আমার লাইফে কিভাবে মিনিং বের করবো, অনেক তো কথাবার্তা হইলো, প্র্যাকটিক্যাল কিছু স্টেপ দরকার। ফার্স্টে গ্লোবাল ওয়ান গুলো বের করতে হবে, মানে আমি অ্যাজ এ হোল পুরো লাইফটা আসলে খরচ করে কি করতে চাচ্ছি, আমাকে যে টাইমটুকু দেওয়া হচ্ছে এটা আমার একমাত্র কারেন্সি। এই কারেন্সিটা ইউজ করে আমি আসলে কি অ্যাচিভ করতে চাচ্ছি এটা আমার খুঁজে বের করার যে চেষ্টাটা, সেটা আমার শুরুতে করতে হবে। এবং সেটা করার জন্য আমার ফার্স্ট স্টেপ যেটা ফলো করব, আমি একটা কোশ্চেন করব। এটা ডাইং হবে, সরি, মানে স্লাইডে একটু ভুল লেখা আসছে, এই আসার আগে দিয়ে টুকটা করে লেখা লেখা না তো। আমি আপনাদেরকে 3টা কোশ্চেন করবো, যে 3টা কোশ্চেন খুব হেল্প করে প্যারাডাইম শিফট করতে। যদি কাগজ কলম থাকে এখনো করতে পারেন, উত্তরগুলো চিন্তা করতে পারেন, যদি না থাকে বাসায় গিয়ে হলেও করবেন। এটা আমি আমার ক্লায়েন্টদের সাথে করি। হোয়াট ইফ ইউ আর ডাইং? ডেথ বেড থেকে যদি পেছনে তাকান তাহলে আপনি আসলে কি দেখতে পান? ডেথ বেড থেকে পেছনে তাকালে আপনার এই বিশাল বিশাল অ্যাচিভমেন্ট, কোম্পানি, প্রোগ্রামিং খুব ভালো পারতেন, এই কন্টেস্টে জিতছিলেন, এখানে অ্যাওয়ার্ড পাইছিলেন, এগুলো মনে পড়ে, নাকি অন্য কিছু মনে পড়ে? জাস্ট কল্পনা করবেন আমি ডেথ বেডে আছি, সেখান থেকে পিছনে তাকানো। কারণ স্টিভ জবস, ওর হচ্ছে ওই যে একটা কমেন্সমেন্ট স্পিচ আছে খুব বিখ্যাত স্ট্যানফোর্ডে, ওখানে কিন্তু বলছিল ওর যখন প্যানক্রিয়েটিক ক্যান্সার ধরা পড়ে, ও প্রথমবারের মতো বুঝছে এতদিন কি করলাম। এবং ও বলতেছে তখন যে তোমার তো, আমাদের তো আসলে আসলে কিছু হারানোর নাই, যেটা ওর ক্যান্সার ধরা পড়ে ডাক্তার বলছে 2-3 মাস পরেও মারা যাবে, আমরা ওটা এই মুহূর্তে মরে যেতে পারি। সো আমি যদি মৃত্যুকে সেন্টারে রেখে চিন্তা করি তাহলে আমি আমার লাইফে ট্রুলি মিনিংফুল কি সেটা খুঁজে পাই, এটা একটা ওয়ে। আরেকটা হচ্ছে আপনার যদি সবকিছু থাকতো, মানে এখন চিন্তা করে দেখেন আপনি 24 ঘন্টা চিন্তা করতেছেন এটা অ্যাচিভ করবেন সেটা অ্যাচিভ করবেন, সেগুলোর পিছনে গোল কি? টাকা, ফেম, পাওয়ার, রাইট? ধরেন আপনাকে পৃথিবীর সব টাকা, ফেম, পাওয়ার দিয়ে দেওয়া হয়েছে, এবং আপনি যা যা চান সব পেয়ে গেছেন। দেন আসলে কোশ্চেনটা হচ্ছে যে আপনি এখন কি করতেন এরকম যদি সবকিছু থাকতো? তাহলে ডেফিনেটলি আপনি খুঁজে পাবেন যে কোনটা আসলে আপনি টাকা পয়সার জন্য করেন না, ট্রুলি মিনিং এর জন্য করেন, সেটা আপনার খুঁজে পাওয়ার একটা চান্স তৈরি হবে। অ্যান্ড লাস্টলি আরেকটা অ্যাঙ্গেল হচ্ছে, আপনি যদি আপনার নাতি নাতনি বা ছেলে মেয়েদের কথা কল্পনা করেন, সেই ধরেন 20 বছর পরের সময় একটু যদি ভিজুয়ালাইজ করেন, ছেলে মেয়ে বা নাতি নাতনি নিয়ে এসছে, তাদেরকে আসলে আপনার কোন গল্পগুলো বলতে চান, সেই গল্পগুলো যদি খুঁজে বের করতে পারেন, সেই গল্পগুলো দেখবেন আপনাকে ইন্সপায়ার করছে। তাদেরকে আপনি ডেফিনেটলি এই সাকসেসের গল্প করবেন না, মিনিংফুল কাজগুলো গল্প করবেন। হয়তো ভিক্ষুক ভাবছিল যে ওই গল্পটা করবেন। তো ওই জিনিসগুলো আসলে ট্রুলি মিনিং দেয়।
আর এই গ্লোবাল মিনিং খুঁজে পাওয়ার পর ডে টু ডে লাইফে আমাদের আসলে সেন্স অফ মিনিং কে হোল্ড করা দরকার। মানে আমি এই মুহূর্তে যা যা করছি সেটাকে আমি সামহাও এই গ্লোবাল মিনিং এর সাথে কানেক্ট করব এবং ফিল করার ট্রাই করবো যে এভরি সিঙ্গেল ডে আমরা আসলে মিনিংফুল কিছু করছি। এবং এইটার কারণে একটা ইম্পর্টেন্ট জিনিস আপনি দেখবেন, যারা ডিপ্রেস তারা মনে করে যে লাইফে কোনো মিনিং নাই। তারা প্রশ্ন করে যে আমার লাইফে কেন কোনো মিনিং নাই। এখন আপনি যদি ভুল প্রশ্ন করেন, আপনি ফার্স্টে ধরে নিচ্ছেন আপনার লাইফে কোনো মিনিং পাচ্ছেন না, আপনি এখন কেন নাই কারণ খুঁজতেছেন। বাট উল্টা প্রশ্নটা যদি করা যায়, রাইট কোশ্চেনটা, যেটা হচ্ছে হাউ ক্যান আই ফাইন্ড মোর মিনিং ইন মাই লাইফ, এই মুহূর্তে আমি যা করছি সেখানে আমি মিনিং কিভাবে খুঁজে পেতে পারি, তাহলে দেখবেন আস্তে 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 ফোকাসটা চলে আসছে, মিনিং খুঁজে পাওয়ার চান্সটা তৈরি হচ্ছে। আস্তে রাইট কোয়েশ্চেন্স। এই পয়েন্টটুকু থাকুক, আমাদের টাইম খুব কম। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয়, মানে আপনি সবকিছু যখন খুঁজে পেয়ে গেছেন, মিনিংফুল সব ওয়েতেই কাজ করছেন, মিনিংকে ফোকাস করে কাজ করছেন, এরপরেও লাইফে বা আপনার চারপাশে এমন কিছু ঘটনা ঘটবে যেগুলোর আসলে মিনিং খুঁজে পাওয়া খুব টাফ। যেমন ধরেন কিছুদিন আগে চিটাগাঙ্গে বহদ্দারহাটে একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হলো। সিএনজিতে বাবা মা ছিল আর 1.5 বছরের একটা মেয়ে ছিল। বাবা মা পুরোপুরি সুস্থ, শুধু বাচ্চা মেয়েটা মারা গেছে। তো আমার বাচ্চার বয়স 1.5 বছর। আমার 2-3 দিন পর্যন্ত ওই বাবা যে মেয়েটাকে নিয়ে দৌড়ে আসতেছে সেটা আমার শুধু মাথায় ঘুরতেছিল, ঘুমাতে যাওয়ার সময়, ঘুম থেকে ওঠার পরেও প্রচন্ড কষ্ট হচ্ছিল। এবং আমি চিন্তা করছিলাম যে এই বাবা কিভাবে এটার মধ্যে কোনো মিনিং খুঁজে পাবে, এখান থেকে মিনিং কনস্ট্রাক্ট করার ওয়ে কি। আপনি গাজার সিচুয়েশন দেখেন, কন্টিনিউয়াসলি যা হচ্ছে, এখান থেকে আপনি যদি বলেন যার ওই যে 9টা বাচ্চাকে মেরে ফেললো, হাজবেন্ড মরে গেল পরে, সেই ডাক্তার উনি আসলে এখান থেকে মিনিং কিভাবে কনস্ট্রাক্ট করবে। সো এরকম সিচুয়েশন অনেক সময় আসে যখন আমাদের ওই যে ভাই যেটা বলছিলেন কোরআনের দিকে ফিরে যেতে হয়। আমাদের আসলে কমপ্লিটলি আমাদের মানে নেক্সট লাইফ এবং আমাদের যে বিগার কিছু সেটাতে ফোকাস করতে হয়। এবং সেটার খুব সুন্দর একটা আছে, গল্প আছে, যে গল্পটা দিয়ে আমি আজকে শেষ করবো। আজকে যেহেতু আমাদের শুক্রবার, শুক্রবার যেহেতু সূরা কাহাফ সবার পড়াটা নরমালি সুন্নাহ, তো সূরা কাহাফের একদম লাস্টে ছোট্ট 3টা গল্প আছে, মুসা আলাহিস সাল্লাম আর খিজির আলাহিস সাল্লামের। তাদের যখন মিটিং হয়, মুসা আলাহিস সাল্লাম আসলে খিজির আলাহিস সাল্লামের কাছে কিছু জিনিস শিখতে চাচ্ছিলেন। তো খিজির আলাহিস সাল্লাম শুরুতে যেটা করলেন, দুইজন মিলে একটা নৌকাতে উঠলেন এবং সেই নৌকাটা ছিদ্র করে দিলেন। তো মুসা অ্যাজ এ নবী, এরকম একটা ইনজাস্টিস তার কাছে খারাপ লাগলো, সে কোশ্চেন করতে শুরু করলো যে আপনি এটা কেন করলেন। উনি বললেন পরে বল, তুমি কোশ্চেন করো না। দেন সেকেন্ড যেটা হলো, উনি একটা ছোট বাচ্চাকে মেরে ফেললেন, কেউ জানে না, কেউ কিন্তু দেখতে পাচ্ছে না, মেরে ফেললেন, সেটার কোনো আনসার উনি দিলেন না। এবং তারপর একটা গ্রামে তারা গেলেন, যে গ্রামে তারা হেল্প চেয়েছিলেন, খাবার দাবার চেয়েছিলেন, আশ্রয় চেয়েছিলেন, তারা কিছু দেয় নাই। কিন্তু গ্রাম থেকে বের হয়ে আসার সময় একটা দেয়াল দেখলেন ভেঙে পড়া। তখন খিজির আলাহিস সাল্লাম বললেন যে চলেন আমরা গিয়ে এই দেয়ালটা ঠিক করে নিই। তো দেয়ালটা তারা ঠিক করার পর মুসা আলাহিস সাল্লাম বললেন, এরা যেরকম কঞ্জুস বা এরা যেরকম নেগেটিভ বিহেভিয়ার আমাদের সাথে করছে, এদের কাছে এখন গিয়ে আমাদের পারিশ্রমিক চাওয়া দরকার। তখন কিন্তু খিজির আলাহিস সাল্লাম বললেন যে দ্যাটস ইট, এখন আমি আপনাকে আনসার গুলো দিচ্ছি যে কেন আমি এতক্ষণ কি করছি। প্রথম যে নৌকাটা, ওই এলাকার যে রাজা, সে রাজা ঘোষণা দিছে যে সবগুলো নৌকাকে কনফিসকেট করতে হবে, বাজেয়াপ্ত করতে হবে ওদের সরকারি কাজের জন্য। সো উনি ছিদ্র করে দেওয়ার মাধ্যমে ওই মাঝিকে আসলে বাঁচিয়ে দিয়েছেন। কারণ ওই মাঝির যেহেতু নৌকায় ছিদ্র আছে, রাজার লোকরা এসে এখন আর এটা নিয়ে যাবে না। তো আপাত দৃষ্টিতে মুসা আল্লাহ সাল্লাম যেহেতু জানে না নলেজটা, তার মনে হয়েছে এটা মাঝির জন্য খারাপ, জেলের জন্য খারাপ, কিন্তু আসলে তো এটা ভালো। সেকেন্ড যে বাচ্চাটাকে মেরে ফেললো, ওই বাচ্চাটার বাবা মার ব্যাপারে উনি বললেন যে এই বাচ্চাটার বাবা মা মুমিন, কিন্তু এই বাচ্চাটা বড় হয়ে জালিম হতো এবং বাবা মাকে খুব কষ্ট দিত। এই জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন এই বাচ্চাটাকে সরিয়ে দিতে এবং তাদেরকে আরো বেটার কিছু দেওয়া হবে। বাট এই বাবা মাকে যদি এটা কেউ এক্সপ্লেইন না করে আল্লাহর পক্ষ থেকে এসে, তারা জীবনে কোনোদিন কি এই কাজের ভেতর কোনো মিনিং খুঁজে পাবে? কোনোভাবে পসিবল যে আমার বাচ্চাকে কেউ মেরে ফেলছে, আমি এটার মধ্যে মিনিং খুঁজে পাইছি এবং এটা আমার জন্য ভালো কিছু হয়েছে আমি ভাবতেছি, এটা তো পসিবল না। কিন্তু মানে বিহাইন্ড দ্য সিন আনসিন নলেজ যার কাছে আছে, সেখানে হয়তো এটা ভালো কিছু। আর থার্ড যেটা, ওই যে দেয়ালটা বানানো, সেটা হচ্ছে ওই দেয়ালের নিচে কিছু সম্পদ আছে, যেটা এই গ্রামের 2টা বাচ্চা, এতিম বাচ্চার, কিন্তু ওই 2টা বাচ্চা এখনো বড় হয় নাই, বাবা মা মরে গেছে। তো এখন সবাই যেটা বলছে, ওই দেয়ালটা যদি ভেঙে যায় তাহলে যারা পাবে ওই অর্থ সম্পদগুলো নিয়ে নিবে। এখন ওই বাচ্চাগুলো সম্পদগুলো প্রোটেক্ট করার জন্য ওনারা মিলে বিল্ডিং দেয়ালটা আবার তৈরি করে দিয়েছেন। সো এই যে 3টা ঘটনা, আল্লাহ আমাদেরকে এন্ড টাইমের প্রিপারেশনের জন্য সূরা কাহাফ কন্টিনিউসলি পড়তে বলছেন, রাসূল পড়তে বলছেন, এবং এই ঘটনাগুলো এখানে দিছেন। এর মধ্যে ডেফিনেটলি কোনো একটা ইন্ডিকেশন আছে এরকম সিচুয়েশন আসলে এখন আরো অনেক বেশি ঘটবে। এই যে এআই চলে আসছে, আজকে সারাদিনের যেই আলাপ, সেই আলাপের বেসিক একটা জায়গা আছে যে কিছু একটা আসতেছে, আনসিন আননোন কিছু একটা আসতেছে, যেটা আমরা কেমনে ডিল করবো আমরা জানি না, কেউই জানি না। এর চেয়ে তো বড় কিছু একটা কিন্তু লুমিং। দেখেন, থার্ড ওয়ার্ল্ড ওয়ার প্রায় লেগেই যাচ্ছে, প্রত্যেকটা রিজিয়নে একের পর এক ফাইট লাগছে। আপনি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের যদি হিস্ট্রি দেখেন, সেটা এভাবেই শুরু হয়েছিল।
ছোট 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 কিছু ব্যাটেল, যে ব্যাটেলগুলো ওয়ারে পরিণত হয়, তারপর ওয়ার্ল্ড ওয়ার হয়ে যায়। এখনো হয়তো আমরা সেটার দিকে আগাচ্ছি, সবাই কিন্তু প্রেডিকশন দিচ্ছে। সো এআই চলে আসছে, ওয়ার শুরু হবে, ব্যবসা চলে যাবে, মানুষ মারা যাবে, একের পর এক এমন জিনিস আমরা দেখবো যেগুলো আমরা পৃথিবীতে কখনো দেখি নাই এবং লাইফ টাইমে দেখবো, আশাও করি নাই। তো তখন আমরা ওখান থেকে কিভাবে মিনিং বের করব? একটাই ওয়ে, আমরা যদি ডিভাইন কিছুতে বিশ্বাস করি, ইউনিভার্সাল কিছুতে বিশ্বাস করি, যেটা আমি দেখতে পাচ্ছি না তার বাইরেও কিছু আছে সেটাতে বিশ্বাস করি, তাহলে স্যানিটি মেনটেন করা সম্ভব। আর না তো এরকম টাফ টাইমে স্যানিটি মেনটেন করা খুব টাফ। সো হার্ড টাইমস যেহেতু সামনে আছে, আর হার্ড টাইমসে ডেফিনেটলি অপরচুনিটি অনেক বেশি থাকে। সো সামহাও যদি আপনি নিজের পারপাস গুলো খুঁজে বের করতে পারেন, আপনি আসলে কি করতে চাচ্ছেন, সেটার উপর কাজ করা শুরু করেন, আপনার ক্যাপাসিটি বাড়তে থাকবে ইনশাল্লাহ প্রত্যেকের বাড়ে। এবং সেই ক্যাপাসিটি দিয়ে ভাই যেরকম বলছিলেন যে এক্সপিরিয়েন্স তো বাড়তেছে ওদের, ওরা কিছু না কিছু একটা করে খেতে পারবে বা করতে পারবে। দ্যাটস ইট অ্যাকচুয়ালি। আমরা যদি পারপাস ঠিক করে অল আউট এফোর্ট দিতে থাকি, তাহলে ডেফিনেটলি ডেফিনেটলি মিনিংফুল জিনিসপত্রগুলো আমরা করতে পারবো এবং হার্ড টাইমে মানুষকে হেল্প করার চান্স আরো বেড়ে যায়। সেই চান্সটা ইউজ করে আমরা আরো বেশি মিনিং লাইফে অ্যাটাচ করতে পারবো। তো আশা করি ইনশাল্লাহ যে সবাই, মানে এইটাই ফিনিশিং ছিল। তো আশা করছি সবাই মিনিং অ্যাড করতে পারবে নিজেদের লাইফে, তো মিনিং এর ইম্পর্টেন্সটা সবার কাছে ক্লিয়ার হয়েছে। আমরা আরো ডিটেল আরো পরে করবো ইনশাল্লাহ, আজকের মতো এখানেই সমাপ্ত। তার আগে আরেকটা জিনিস একটু ছোট করে বলি। ফাহিম ভাই ইউজুয়ালি যেহেতু বড় বড় মানুষজনের সাথে কাজ করে, সো ন্যাচারালি উনি এগুলা অনলাইনে বা ইন্টারনেটে অত বেশি একটা অ্যাভেলেবেল ছিল না। বাট উনি ফাইনালি গত 2-3 মাস আগে সম্ভবত ইউটিউবে একটা চ্যানেল খুলছে। মজার বিষয় হতেছে ওই চ্যানেলটা সম্ভবত 1 মাসের ভিতরে, 1 মাস না, 1 মাসের ভিতরে 100K সাবস্ক্রাইবার হয়েছে। এবং ওখানে উনি এবং এত চমৎকার চমৎকার ভিডিও এবং উনি এত সুন্দর অ্যানালজিতে বোঝানোর চেষ্টা করে। সো আরো ডিটেলস জিনিসপত্র হয়তো বা তোমরা সেই ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে বুঝতে পারবা বা জানার চেষ্টা করতে পারবা। মজার বিষয় হইতেছে, আমি একটা জিনিস খেয়াল করে দেখছি যে ফাহিম ভাইয়ের টিকটকেও একটা চ্যানেল আছে এবং টিকটক চ্যানেলে সবচেয়ে বেশি মানুষ ভিডিও দেখে উনার। তো আমি মানে অবাক হয়ে গেলাম যে টিকটক সম্পর্কে তো আমাদের একটা নেগেটিভ পারসেপশন আছে, বাট উনি তো আসলে ওখানে নাচ গান কোনো কিছু করে না, উনি ভালো কথাই বলে। সো উনার কথা এত যে শুনে আশা করি যে ওখান থেকে অনেক মানুষের হয়তো বা চিন্তা ভাবনার জায়গাতে কোনো মানে কিছুটা হইলেও হয়তো বা চেঞ্জ হবে।